হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জেনারেল নলেজ অফ টেক্সটাইল চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধু, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওতে থাকবে হলো টেক্সটাইল ক্যালকুলেশন রিলেটেড অন ফিনিশিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে আমরা টেক্সটাইল ক্যালকুলেশন ডাইং রিলেটেড বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে পার্ট 4-এ আমরা আলোচনা করব টেক্সটাইল ক্যালকুলেশন অন ফিনিশিং, অর্থাৎ ফিনিশিংয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে যেসব বিষয়গুলো আমরা ক্যালকুলেশন করে থাকি প্রসেসটাকে ডাউন করার জন্য, ওই ক্যালকুলেশন বিষয়গুলো আজকে আমরা নিয়ে আসবো। তো বন্ধু, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে বন্ধু আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো বন্ধু, ফিনিশিং সেকশানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন আমাদের করা লাগে। তো আমরা মেইন পয়েন্টগুলো নিয়ে আসব যাতে আমরা সবাই প্র্যাকটিক্যাল ফিল্ডে ক্যালকুলেশনগুলো সহজে করতে পারি। তো প্রথম আমরা আলোচনা করব ফিকা পার্সেন্টেজটা কী, কেমিক্যাল কনজাম্পশন কীভাবে ক্যালকুলেশন করা লাগে, ডুয়েল টাইম কীভাবে ক্যালকুলেশন করা লাগে, স্ট্যান্ডার্ড মেশিনে প্রোডাকশন কীভাবে ক্যালকুলেশন করা লাগে, রিপ্রসেস কীভাবে বাড়ি করা লাগে এবং আরএফটি কীভাবে বাড়ি করা লাগে। এই 6টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন ফিনিশিং সেকশনে করা লাগে, আমরা ধাপে ধাপে সেগুলো নিয়ে আসবো। চলুন তাহলে আমরা একটা শুরু করি। আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো পিক আপ পার্সেন্টেজ। পিক আপ পার্সেন্টেজ আমরা কীভাবে বের করব। তো বন্ধুরা, পিক আপ পার্সেন্টেজ বের করার আগে আমাদেরকে আগে ক্লিয়ারভাবে বুঝতে হবে হোয়াট ইজ পিক আপ। পিক আপ বলতে আমরা কী বুঝাই? পিক আপ means a product or material capacity of absorb water or chemical। যদি বাংলাতে বলি, একটা প্রোডাক্ট বা ম্যাটেরিয়াল পানি অ্যাবজর্ব করার যে ক্ষমতা, সেটাকে বলতেছি আমরা পিক আপ। অথবা আরও যদি বলি, একটা মেটেরিয়াল বা টেক্সটাইল মেটেরিয়াল হোক, যে কোনো মেটেরিয়াল হোক, কতটুকু পরিমাণ ওয়াটার বা কেমিক্যাল ক্যারি করতে পারে, ওইটাকে বলতেছি আমরা পিক আপ। তো পিক আপ যদি আরও ভালো করে বুঝি তাহলে আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। আমরা যদি কোয়েশ্চেন করি হোয়াট ইজ 70% পিক আপ। 70% পিক আপ বলতে আমরা কি বুঝাবো? তো আমরা বলছিলাম একটা মেটেরিয়াল ওয়াটার কেমিক্যাল অ্যাবজর্ব করার যে ক্ষমতা, সেটাকে বলতেছে পিক আপ পার্সেন্টেজ। তার মানে 70% পিক আপ বলতে আমরা বুঝাবো 100 কেজি ফেব্রিকের মধ্যে 70 কেজি ওয়াটার বা কেমিক্যাল আছে। অর্থাৎ ওই মেটেরিয়ালটা 100 কেজি যদি হয়, তার মধ্যে 70 কেজি ওয়াটার বা কেমিক্যাল থাকবে। এটাকে বলতেছি আমরা পিক আপ পার্সেন্টেজ। 100 কেজি ফেব্রিকে 70% কেমিক্যাল বা ওয়াটার অ্যাবজর্ব করবে। তাহলে আমরা পিক আপ পার্সেন্টেজ বুঝতে পারছি। তো পিক আপ পার্সেন্টেজটা কম বেশি হবে, এটা ডিপেন্ড করবে মেটেরিয়ালের ক্যাপাসিটির উপরে, মেটেরিয়ালের ধরনের উপরে। আর একটা ডিপেন্ড করে, সেটা হলো ফেডার প্রেশার। যদি ফেডার প্রেশার বেশি হয়, ফেডার প্রেশার বেশি হলে পিক আপ পার্সেন্টেজ কমবে। ফেডার প্রেশার যত বেশি দিবেন, পিক আপ পার্সেন্টেজটা কমে আসবে। আর পিক আপ পার্সেন্টেজটা তত বেশি হবে যদি ফেডার প্রেশার কম রাখেন। এভাবে আমরা পিক আপ পার্সেন্টেজটা বুঝতে পারি। চলুন আমরা এখন ক্যালকুলেশন দ্বারা বুঝি কীভাবে পিক আপ পার্সেন্টেজটা ক্যালকুলেশন করা লাগে। তো বন্ধু, পিক আপ পার্সেন্টেজের ফর্মুলাটা যদি আমরা দেখি, ফর্মুলা হলো ওয়েট ফেব্রিক ওয়েট মাইনাস ড্রাই ফেব্রিক ওয়েট ডিভাইড বাই ড্রাই ফেব্রিক ওয়েট ইন্টু 100। এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পিক আপ পার্সেন্টেজটা বাই করব। তো পিক আপ পার্সেন্টেজটা ফিনিশিং কেন লাগবে সেটা আমরা পরবর্তী ক্যালকুলেশন গেলে বুঝবো। পিক আপ পার্সেন্টেজটা আমাদের লাগবে হলো কেমিক্যাল কনজাম্পশন ক্যালকুলেশন করার জন্য। যদি আপনি কেমিক্যাল কনজাম্পশন ক্যালকুলেশন করতে যান, তখন আপনার পিক আপ পার্সেন্টেজটা প্রয়োজন হবে। পিক আপ পার্সেন্টেজ ছাড়া আপনি কেমিক্যাল কনজাম্পশন ক্যালকুলেশন করতে পারবেন না। তো ফর্মুলাতে ফিরে আসি। পিক আপ পার্সেন্টেজ ফর্মুলা আমরা বুঝলাম। তো আমরা দুই ধরনের পিক আপ পার্সেন্টেজ বের করবো। একটা হলো ড্রাই ফেব্রিকের পিক আপ পার্সেন্টেজ বের করবো এবং হোয়াইট ফেব্রিকের পিক আপ পার্সেন্টেজ বের করবো। তো ফিনিশিংয়ে কেমিক্যাল কনজাম্পশন ক্যালকুলেশন করার জন্য আমরা ড্রাই ফেব্রিকের ক্ষেত্রে পিক আপ পার্সেন্টেজ আমরা ধরি ড্রাই ফেব্রিকের ক্ষেত্রে 70 থেকে 80%। আর হোয়াইট ফেব্রিকের ক্ষেত্রে পিক আপ পার্সেন্টেজ আমরা ধরি 35%। এই দুইটা টার্ম মাথায় রেখে আমরা ফিনিশিংয়ে কেমিক্যাল কনজাম্পশনটা ক্যালকুলেশন করি। চলুন এখন আমরা দেখি ডাই ফেব্রিকের ক্ষেত্রে পিক আপ পার্সেন্টেজ আমরা কীভাবে বের করব। ধরুন ডাই ফেব্রিক
ডাই ফেব্রিকের পিকআপ পার্সেন্টেজ। যেহেতু আমরা ডাই ফেব্রিকের পিকআপ পার্সেন্টেজ বাইর করব, তো ডাই ফেব্রিক বলতে আমরা জানি ফেব্রিকটা শুকনা, এর মধ্যে কিন্তু পানি এখনও নাই, পানি এখনও পিকআপ হয় নাই। ওই কারণে প্রথমে আমরা ডাই ফেব্রিকের ওয়েটটা যে স্ট্যান্ডার্ড মেশিন আছে, স্ট্যান্ডার্ড মেশিনের আগে থেকে ফিডিংয়ের আগে থেকে একটা জায়গায় স্যাম্পল কেটে জিএসএম মাপবো। ধরুন ডাই ফেব্রিকের পিকআপটা আমরা তখন পেলাম 160। যখন শুকনা ফেব্রিকটা স্ট্যান্ডার্ড মেশিনে ফিডিং হলো, এরপরে কিছুর পানির বক্স এবং ফেডার মাধ্যমে যেতে হয়। যখন পানি এবং ফেডার পার হবে, ওই জায়গা থেকে ফেডার পার হওয়ার, কিন্তু আমি বারবার বলতেছি মেইন স্ট্যান্ডার্ড চেম্বারে ঢুকার আগে ফেডার পার হওয়ার পরে ওই ফেব্রিকের আবার জিএসএম মাপবো, তখন কিন্তু ফেব্রিকটা ওয়েট হয়ে যাবে, কারণ ফেডার দিয়ে যাওয়ার সময় সে কিন্তু পানি অ্যাবজর্ব করে নিবে। তখন ধরুন জিএসএম পেলাম আমি 280, যেহেতু পানি অ্যাবজর্ব করে ফেললো তখন ফেব্রিকটা ভারী হয়ে গেল, ওয়েট বেশি হয়ে গেল, জিএসএমটা বেশি হয়ে গেল, তখন ধরুন 280 পেলাম। আর ডাই অবস্থা তো আমরা 160 পেলাম, ডিভাইড বাই ডাই ফেব্রিক ওয়েট, ডাই ফেব্রিক মানে 160 ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে আমরা ডাই ফেব্রিকের পিকআপ পাবো এখানে অ্যারাউন্ড 75%। এভাবে আমরা ডাই ফেব্রিকের পিকআপ পার্সেন্টেজটা বের করতে হয়। তার মানে আমরা যখন ডাই ফেব্রিক কেমিক্যাল কনজাম্পশন হিসাব করব, তখন পিকআপ পার্সেন্টেজ আমরা কনসিডার করব 75%। এখন যদি আমরা হোয়াইট ফেব্রিকের পিকআপ পার্সেন্টেজ বের করি, হোয়াইট ফেব্রিক পিকআপ পার্সেন্টেজ, তাহলে ফর্মুলাতে আবার ফিরে আসি। হোয়াইট ফেব্রিক পিকআপ পার্সেন্টেজ, যেহেতু ফেব্রিক এমনিতে হোয়াইট, এমনিতে অ্যাবজর্ব করে আসে, সুতরাং এই পিকআপ পার্সেন্টটা কম হবে। এটাকে আমরা বলছিলাম অ্যারাউন্ড 35% ধরা হয়। তো হোয়াইট ফেব্রিক ক্ষেত্রে প্রথম আমরা যেহেতু ফেব্রিকটা ওয়েট আছে, ওয়েট অবস্থায় একটা জিএসএম মাপবো। ধরুন ওয়েট অবস্থায় ফেব্রিক জিএসএম পেলাম 400 এই 400 যে সোয়াসটা আমরা পেলাম, জিএসএম কাটলাম 400 পেলাম, ওই ফেব্রিকটাকে এখন আমরা ডাই করব, ওই স্যাম্পলটাকে আমরা ডাই করব। ধরুন ডাই করার পরে আমরা জিএসএম পেলাম 300, তাহলে 400 পেলাম আমরা ওয়েট অবস্থায় ওই ফেব্রিকের জিএসএম মাইনাস ওই সোয়াসটা আমরা এখন ডাই করব, ডায়ার দিয়ে ডাই করব এবং আবার ওয়েট দেবো। ওয়েট দেওয়ার পরে আমরা পেয়ে গেলাম ডাই ফেব্রিকের ওয়েট ডিভাইড বাই ডাই ফেব্রিক ওয়েট 300 ইন্টু 100%, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো 33%। তো আমরা জন্য হোয়াইট ফেব্রিক যখন পিকআপ পার্সেন্টেজ ক্যালকুলেশন করি তখন 33 না ধরে 35 কনসিডার করি। সুতরাং আমরা পিকআপ পার্সেন্টটা কীভাবে বের করি সেটা বুঝতে পারলাম। ডাই ফেব্রিকের ক্ষেত্রে আমরা 75 ধরবো, হোয়াইট ফেব্রিকের ক্ষেত্রে আমরা অ্যারাউন্ড 35% ধরবো। এবার পিকআপ পার্সেন্টেজটা ক্যালকুলেশন আমরা করে এরপর কেমিক্যাল কনজাম্পশনটা ক্যালকুলেশন করব। তো বন্ধু, এবার আমরা দ্বিতীয় ফর্মুলা আলোচনা করব হলো কেমিক্যাল কনজাম্পশন। কেমিক্যাল কনজাম্পশন কীভাবে ক্যালকুলেশন করা লাগে এটা থেকে সেটা আমরা বের করতে পারবো। তো কেমিক্যাল কনজাম্পশন ফিনিশিং আমাদের কেন লাগবে, কেন বের করা লাগবে? আপনি জানেন ফেব্রিক যখন ফিনিশ করবে তখন কিন্তু বিভিন্ন সিলিকন, সফটনার, আদার্স কেমিক্যাল কিন্তু আমরা ফিনিশিং স্ট্যান্ডার্ড মেশিনে ব্যবহার করি। তো আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা থাকে যে 10 গ্রাম, 20 গ্রাম, 40 গ্রাম এভাবে ফেব্রিকটাকে ফিনিশ করতে ব্যবহার করা লাগবে। এটা ডিপেন্ড করে ফেব্রিকের কোয়ালিটি আনার জন্য, হ্যান্ড ফিল আনার জন্য। হ্যান্ড ফিল আনতে হলে হয়তো আপনাকে বেশি দেওয়া লাগতে পারে, 40 গ্রাম দেওয়া লাগতে পারে, কম হলে 20 গ্রাম দেওয়া লাগতে পারে। তো গ্রাম পার লিটার দিয়ে আমরা কিভাবে বাইর করব একটা নির্দিষ্ট পরিমাণ ফেব্রিক ফিনিশ করতে কত কেজি কেমিক্যাল লাগবে, উদাহরণ দিয়ে সেটা আমরা বুঝিয়ে দেব। তো কেমিক্যাল কনজাম্পশন বাইর করতে হলে আপনাকে একটা ফর্মুলা বাইর করতে হবে। ফর্মুলাটা হলো ফেব্রিক ওয়েট ইন্টু পিকআপ পার্সেন্টেজ। তো আমরা বলছিলাম দুই ধরনের পিকআপ পার্সেন্ট আমরা কনসিডার করব। যদি হোয়াইট ফেব্রিক হয় তাহলে আমরা পিকআপ পার্সেন্টেজ কনসিডার করব 35%, ডাই ফেব্রিক পিকআপ বাইর করব আমরা 75%। এই দুটো কিন্তু আমাদের কনসিডার করে নিতে হবে কেমিক্যাল কনজাম্পশন বাইর করার জন্য। যে পিকআপ পার্সেন্টেজটা আমরা ক্যালকুলেশন 1 নম্বরে আলোচনা করেছিলাম ওইখান থেকে কিন্তু এটা আসছে। তো এখন আমরা ধরুন
হোয়াইট ফেব্রিকের কেমিক্যাল কনজাম্পশন বাইর করব। যেহেতু ডাইং থেকে নামার পরে ফেব্রিকটা হোয়াইট অবস্থা থাকে, এখন এই ফেব্রিকটাকে আমাকে ফিনিশ করতে হবে। তাহলে আমি কত গ্রাম পার লিটার দিলে কত কেজি কেমিক্যাল লাগবে ওই নির্দিষ্ট পরিমাণ ফেব্রিকের জন্য, সেটা এই ক্যালকুলেশন থেকে আমরা বের করতে পারবো। চলুন দেখে আমরা কীভাবে বাইর করব। তো আমি হোয়াইট ফেব্রিক এবং ডাই ফেব্রিক দুটার জন্য বের করে দেখা দিচ্ছি। একটা বের করতে পারলে আপনি অন্যটাও বের করতে পারবেন। ধরুন আমরা হোয়াইট ফেব্রিকের জন্য বাইর করব। তো হোয়াইট ফেব্রিকের জন্য কেমিক্যাল কতটুকু লাগবে সেটা আমরা ফর্মুলাতে বসাই দেখি। তো ফেব্রিক হোয়াইট ইন্টু ফিকা পার্সেন্টেজ ধরলাম আমি ক্যালকুলেশানে, ফেব্রিক হোয়াইট ধরলাম আমি 800 কেজি। আমি 800 কেজির একটা ফেব্রিক ড্রাই করব, ফিনিশ করব, তাহলে আমার কতটুকু কেমিক্যাল লাগবে। তো পিকআপ পার্সেন্টেজ আমরা বলছিলাম হোয়াইট ফেব্রিক ক্ষেত্রে পিকআপ পার্সেন্টেজ আমরা কনসিডার করব 35%। এই যে 800 ইন্টু 35% ক্যালকুলেশন করলে আসলে আমরা পাবো হলো কতটুকু পরিমাণ পানি আমাদের ইউজ করতে হবে। তো 800 ইন্টু 35% যদি করি আমরা 280 লিটার পানি পাচ্ছি। এরপর আমি একটা এখানে এক্সট্রা ওয়াটার লিখে রাখলাম, এক্সট্রা ওয়াটার ধরলাম 40 লিটার, 40 লিটার। এটা কেন? আপনি যখন দেখবেন ফেব্রিক ফিনিশ করতেছেন, লাস্ট পজিশনে গিয়ে আপনার চেম্বারের পানি শেষ হয়ে গেছে, কিন্তু ফেব্রিক কিন্তু এখনও ফিনিশ হয় নাই। এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এক্সট্রা ওয়াটার 40 লিটার নিয়ে রাখবো। স্টক রিজার্ভে আমরা 40 লিটার নিয়ে রাখবো, যাতে ফেব্রিকটা স্মুথভাবে ফিনিশ হতে পারে ওই কেমিক্যাল দিয়ে। যদি না দেন দেখা যাচ্ছে মাঝে মাঝে আপনাকে বিপদ পড়তে পারে, লাস্টের দিকে আপনার চেম্বারে পানি থাকবে না, তখন কিন্তু আবার উল্টো আপনাকে ক্যালকুলেশন করে কেমিক্যাল এবং পানি অ্যাড করা লাগবে। এটা থেকে রেহাই পাওয়ার জন্য আপনাকে এক্সট্রা 40 লিটার পানি অ্যাড করে নেবেন। এরপর ধরলাম কত জিপিএল আপনাকে দেওয়া লাগতে পারে। ধরুন আমরা ফেব্রিকটাকে ফিনিশ করতে 20 গ্রাম পার লিটার সফটনার ইউজ করব। 20 গ্রাম পার, এখানে 40 গ্রাম হতে পারে, 30 গ্রাম হতে পারে, আপনার ইচ্ছা মতো। তাহলে এখানে 20 গ্রাম ধরলাম। তাহলে আমার টোটাল ওয়াটার দাঁড়ালো 320 ইন্টু 20 গ্রাম পার লিটার। তাহলে আমার আসলো 6700 গ্রাম পার লিটার। এটাকে যদি আমরা গ্রামকে যদি কেজিতে নিয়ে যাই 1000 দ্বারা ভাগ করতে হবে 6.4 কেজি পার লিটার। তার মানে আপনাকে 800 কেজি ফেব্রিক ফিনিশ করতে 6.4 কেজি কেমিক্যাল ব্যবহার করতে হবে। এই যে কেমিক্যালটা আপনি 20 গ্রাম পার লিটার বললেন, যদি 20 গ্রাম পার লিটার ইউজ করেন তাহলে 800 কেজি ফেব্রিক ফিনিশ করতে আপনাকে 6.4 কেজি কেমিক্যাল লাগবে। এভাবে আমরা হোয়াইট ফেব্রিক ফিনিশ করতে কত কেজি কেমিক্যাল লাগবে সেটা বের করতে পারবো। এখন যদি আপনাকে ডাই ফেব্রিক বের করতে হয়, সব কিছু একই থাকবে, শুধুমাত্র ফিকা পার্সেন্টেজ চেঞ্জ করতে হয়। ফিকা পার্সেন্টেজ আমরা ডাই ফেব্রিকের ক্ষেত্রে বললাম 75%, এখানে 75% বসায় দেবেন, বাকি ক্যালকুলেশন সেম থাকবে। এভাবে আমরা ডাই ফেব্রিক হোয়াইট ফেব্রিকের কেমিক্যাল কনজাম্পশনটা বের করতে পারি। এখন আমরা আরেকটা ফর্মুলা আলোচনা করব। অনেকে ওই ফর্মুলাটা পছন্দ করে, 2 নম্বর ফর্মুলাটা সহজ, ওই জন্য ওইটাকে অনেকে পছন্দ করে। চলুন আমরা 2 নম্বর ফর্মুলাটা আলোচনা করি কেমিক্যাল কনজাম্পশনের। তো অনেকে আবার আরেকটা ফর্মুলা ফলো করে, দুইয়ের সাথে আমরা একটু কম্পেয়ার করে নিই। আরেকটা ফর্মুলা হলো ফেব্রিক হোয়াইট ইন্টু ফিকা পার্সেন্টেজ ইন্টু জিপিএল। এখানে কিন্তু আমরা এক্সট্রা ওয়াটার যোগ করছিলাম, এখানে কিন্তু এক্সট্রা ওয়াটার যোগ করা হয় না, জাস্ট ফেব্রিক হোয়াইট ফিকা পার্সেন্টেজ জিপিএল। তো ফেব্রিক হোয়াইট আমরা বলছিলাম 800 কেজি ইন্টু ফিকা পার্সেন্টেজ হোয়াইট ফেব্রিকেতে 35% ইন্টু আমরা বলছিলাম 20 গ্রাম পার লিটার কেমিক্যাল ইউজ করব। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 5600 গ্রাম, ওইটাকে আমরা কেজি নিলে 5.6 কেজি। তো অনেকে এই ফর্মুলা পছন্দ করে, এটা হলো 2 নম্বর ফর্মুলা, এটা হলো 1 নম্বর ফর্মুলা। অনেকে এই ফর্মুলাটা দিয়ে শর্টকাটে বের করে। তো দুইটার মধ্যে পার্থক্য কি, এখানে কিন্তু আমরা এক্সট্রা ওয়াটার নিয়েছি আর এখানে কিন্তু এক্সট্রা ওয়াটার নিয়ে নেন। যেহেতু এক্সট্রা ওয়াটার নিয়েছি ওই জন্য এখানে 6.4 কেজি, আর এখানে যেহেতু এক্সট্রা ওয়াটার নিয়ে নেই 5.6 কেজি। তো এখান থেকেও আপনি ধারণা নিতে পারেন, তবে আমি মনে করি 1 নম্বরটা বেটার। কারণ ওই যেটা বললাম, অনেক ক্ষেত্রে লাস্টের দিকে আপনার কেমিক্যাল শেষ হয়ে যেতে পারে, পানি কেমিক্যাল শেষ হয়ে যেতে পারে। এটাকে অ্যাভয়েড করার জন্য
2 নম্বর ফর্মুলা থেকে 1 নম্বর ফর্মুলাটা ফলো করাটাই বেটার হবে। এভাবে আমরা কেমিক্যাল কনজাম্পশনটা ক্যালকুলেশন করতে পারি। এবার আমরা 3 নম্বর ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব, সেটা হলো ডুয়েল টাইম। ডুয়েল টাইমটা কিন্তু ফিনিশিংয়ে একটা গুরুত্বপূর্ণ একটা ক্যালকুলেশন, এটা সবারই জানা উচিত। কারণ ডুয়েল টাইম যদি না জানেন আপনি ফেব্রিক কোয়ালিটি কিন্তু আনতে পারবেন না, কারণ ডুয়েল টাইম উপর ডিপেন্ড করবে আপনার ফেব্রিক কোয়ালিটি। তো ডুয়েল টাইম থেকে আগে আমরা ডিফিনিশনটা ক্লিয়ার করি, তাহলে আপনি ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে পারবেন। নাও হোয়াট ইজ ডুয়েল টাইম? ডুয়েল টাইমটাকে অনেকে ডিউরেশন টাইমও বলে। তো ডুয়েল টাইম যদি সংজ্ঞায়িত করি আমরা বুঝাবো এইভাবে, ডুয়েল টাইম মিনস এ সার্টেন পিরিয়ড অফ টাইম এ সাবস্টেট পাসিং থ্রু এ স্পেসিফিক কন্ডিশন। বুঝতে পারি না নাকি? ডুয়েল টাইম যদি আমরা আর ক্লিয়ারভাবে বাংলাতে বলি, সেটা হলো আমরা বলছিলাম ডুয়েল টাইমকে ডিউরেশন টাইমও বলি। ডিউরেশন মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা চলমান বস্তু একটা কন্ডিশনের মধ্যে দিয়ে পাস হতে যে টাইমটা লাগবে সেটাকে বলতেছি আমরা ডুয়েল টাইম। যদি সংজ্ঞা থেকে বুঝি, ধরুন ডুয়েল টাইম আমি বললাম 60 সেকেন্ড। এই 60 সেকেন্ড বলতে আমরা বুঝাবো একটা নির্দিষ্ট পরিমাণ ফেব্রিক অর মেটেরিয়াল, ধরুন 280 মিটারের একটা ফেব্রিক যেটা গতিশীল থাকবে। 280 মিটারের ফেব্রিক আমরা যদি আর একটু সুন্দরভাবে বুঝাই, ধরুন এটা হলো স্ট্যান্ডার্ড মেশিন। এটা স্ট্যান্ডার্ড মেশিন, এখানে ধরুন 8টা চেম্বার আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা চেম্বার আছে। এটা হলো স্ট্যান্ডার্ড মেশিনের লেন্থ, যেটা আমরা বলছি 280 মিটার ফেব্রিক। এই 280 মিটার ফেব্রিক এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে এখানে ওভেন থাকে, এখানে ড্রাই ওভেন মানে সবসময় একটা তাপ থাকবে। ড্রাই ওভেনের মধ্যে দিয়ে 280 মিটার ফেব্রিক এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে আমার টাইম লাগবে হলো 60 সেকেন্ড। এটাকে আমরা ডুয়েল টাইম বলতেছি। আশা করি বুঝতে পারছেন। তাহলে আরও যদি সংজ্ঞাটা ক্লিয়ার করি, একটা নির্দিষ্ট পরিমাণ ফেব্রিক চলমান, এই যে স্ট্যান্ডার্ড মেশিন দিয়ে চলমান থাকবে, একটা নির্দিষ্ট পরিমাণ ফেব্রিক গতিশীল ফেব্রিক বা মেটেরিয়াল একটা নির্দিষ্ট কন্ডিশন মানে ড্রাই ওভেন কন্ডিশন দিয়ে পাস হতে যে টাইমটা লাগবে সেটাকে বলতেছে আমরা ডুয়েল টাইম। তার মানে 60 সেকেন্ড বলতে ওই নির্দিষ্ট পরিমাণ ফেব্রিকটা এই প্রান্ত থেকে স্ট্যান্ডার্ড মেশিনের এই চেম্বার থেকে এই চেম্বারে বের হতে আমার 60 সেকেন্ড টাইম লাগবে। আশা করি সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে। তো বন্ধু, ডুয়েল টাইমের ফর্মুলাটা হলো ডুয়েল টাইম ইকুয়াল টু মিটার ইন্টু মিনিট ডিভাইড বাই স্পিড। এখানে আমরা ডুয়েল টাইমের সাথে স্পিডের একটা সম্পর্ক দেখতে পাই, অর্থাৎ ডুয়েল টাইম যদি বাড়ে স্পিড কমবে, অথবা স্পিড বাড়লে ডুয়েল টাইম কমবে, ব্যস্তানুপাতিক। তো আমরা যদি স্পিড বাড়াই দিই তাহলে কিন্তু ডুয়েল টাইম কমবে, তার মানে তাড়াতাড়ি ফেব্রিকটা চেম্বার থেকে বের হয়ে যাবে। তো যদি আপনি দেখেন যে কোনো একটা ফেব্রিক স্ট্যান্ডার্ড মেশিন দিয়ে চলতেছে, চলার পরে দেখলে ফেব্রিকটা ভেজা আসতেছে, তার মানে কম সময়ে কিন্তু ফেব্রিকটা বেড়ে যাচ্ছে, তখন আপনাকে কিন্তু স্পিডটা কমায় দিতে হবে। স্পিডটা কমায় দিলে আপনার ডুয়েল টাইমটা বাড়বে, মানে নির্দিষ্ট বেশি পরিমাণ ফেব্রিকটা চেম্বারে থাকবে। এই ফর্মুলা থেকে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। চলুন এখন আমরা ক্যালকুলেশন বাড়ি করি। তো ডুয়েল টাইম বাড়ি করার জন্য আগে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমার স্ট্যান্ডার্ড মেশিনটা কত চেম্বারে সেটা আগে জেনে নিতে হবে। তো স্ট্যান্ডার্ড মেশিন সাধারণত 8 চেম্বার বা 10 চেম্বার হয়ে থাকে। তো আমরা এই ক্যালকুলেশনটা 8 চেম্বারের জন্য করে থাকবো। তো আমরা মিটার বলতে আমরা ধরে নিলাম স্ট্যান্ডার্ড মেশিনটা 8টা চেম্বার আছে, 8, আর প্রত্যেকটা চেম্বারের দূরত্ব কিন্তু 3 মিটার করে, একটা চেম্বার থেকে একটা চেম্বার দূরত্ব 3 মিটার। সুতরাং আমরা যেহেতু 8টা চেম্বার 8 × 3 আর মিনিট মানে 60 সেকেন্ড, 1 মিনিট জন্য বাড়ি করব। স্পিড ধরে নিলাম আমরা 22 মিটার। এখানে এটা মিটার একক আর এটা হলো সেকেন্ড। তো মিটার কাটাকাটি করলে আর এটা ভাগ করলে আমরা পাবো 65 সেকেন্ড। এই সেকেন্ড, তার মানে আমি বুঝতে পারলাম 22 স্পিডে চললে আপনার ডুয়েল টাইম হচ্ছে 65 সেকেন্ড। মানে এভাবে আমরা ডুয়েল টাইম বাড়ি করতে পারি। ডুয়েল টাইম অথবা আপনি স্পিড বাড়ি করতে পারবেন, যে স্পিড বাড়ি করে ডুয়েল টাইম বাড়ি করবেন, দুইটাই হবে। সুতরাং
তখন ফর্মুলা দাঁড়াবে স্পিড সমান ডুয়েল টাইম, উপরে থাকবে মিটার ইন্টু মিনিট। আপনি স্পিড দিয়েও কিন্তু ডুয়েল টাইম বের করতে পারবেন। তো এখানে উল্টা হবে এটার, ধরুন আপনি স্পিড বার করুন, তাহলে ডুয়েল টাইম আপনি ধরলেন 45 সেকেন্ড, আপনি চাচ্ছেন যে 45 সেকেন্ড ডুয়েল টাইম দিয়ে ফেব্রিকটা রান করবেন, তাহলে কত স্পিডে মেশিন চালাতে হবে। তাহলে স্পিড বার করতে হলে এখানে ডুয়েল টাইম ধরে নিলাম 65 সেকেন্ড, আর মিটার তো আগেরটাই 8 × 3 × 60 সেকেন্ড, এবার দিলে আপনি বের করতে পারবেন 22 মিটার 5 সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 22 মিটার যদি মেশিনে স্পিড দেন আপনি 45 সেকেন্ড ডুয়েল টাইম দিয়ে ফেব্রিকটাকে ফিনিশ করতে পারবেন। এবার আমরা ডুয়েল টাইম এবং স্পিড কোরিলেশনটা বের করতে পারি। এবার বন্ধু চলুন আমরা 4 নম্বর পয়েন্ট আলোচনা করি। এবার আমরা বাইরে করবো স্ট্যান্ডার্ড মেশিনের প্রোডাকশান, যেটা স্ট্যান্ডার্ড মেশিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যালকুলেশান, যেটা আলটিমেটলি দিন শেষে বা মাস শেষে সবাই প্রোডাকশান কত হয়েছে ওইটা বের করতে হয়। সুতরাং সেটা আমরা এখন আলোচনা করব। তো প্রোডাকশান বাইরে করার নিয়ম হলো, স্ট্যান্ডার্ড মেশিন প্রোডাকশান বাইরে করার যে ফর্মুলাটা সেটা আমরা আলোচনা করার আগে কয়েকটা ইউনিট সম্পর্কে জানি, তাহলে ক্যালকুলেশনটা আপনার কাছে ইজি হবে। 1 কেজি সমান 1000 গ্রাম, আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 1 মিটার সমান 39.37 ইঞ্চি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার। প্রোডাকশান ক্যালকুলেশন করার জন্য আপনাকে ইউনিটগুলো লাগবে। চলুন এখন আমরা ফর্মুলাটা দেখি এবং ক্যালকুলেশন কীভাবে সম্পূর্ণ করতে হয় ওটা আলোচনা করি। তো স্ট্যান্ডার্ড মেশিনে প্রোডাকশান বাইরে করার যে ফর্মুলাটা সেটা হলো প্রোডাকশান পার মিনিট ইকুয়াল টু আফটার ডায়া ইন্টু আফটার জিএসএম ইন্টু স্পিড ডিভাইড বাই 39.37 ডিভাইড বাই 1000। তো ইউটিউবে যতগুলো ভিডিও আছে ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু এই ফর্মুলাটা দেওয়া। এই যে দুইটা ফিগার কীভাবে আসলো এটা কোনো ব্যাখ্যা নাই, এবং এককটা কী আসলো সেটারও কোনো ব্যাখ্যা নাই। আমি চেষ্টা করব ফিগারগুলো কীভাবে আসলো, এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা কীভাবে এখানে আসলো, এবং এই ইউনিট কীভাবে ট্রান্সফার হয়ে এক ইউনিট থেকে ইউনিট ট্রান্সফার হয়ে কীভাবে আমরা কেজিতে প্রোডাকশানটা আসবে সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আমরা ফিগারটা এভাবে না দিয়ে এগুলো মুছে ফেলি, এটা আমরা ক্যালকুলেশন করে বাইরে করবো আসলে এই ভ্যালুগুলো কীভাবে আসলো এবং ইউনিটটা কীভাবে কনভার্ট হলো। আমাদের ফর্মুলাটা দাঁড়ালো তাহলে আফটার ডায়া ইন্টু আফটার জিএসএম ইন্টু স্পিড, এটা হলো মেন ফর্মুলা। এখন আমরা ভ্যালু দিয়ে বাইরে করবো। চলুন বন্ধু এবার আমরা ফর্মুলাতে কিছু ডাটা ইনপুট দিয়ে ক্যালকুলেশনটা কীভাবে করে সেটা দেখি। তো আফটার ডায়া মানে আপনার ডেলিভারি জোনে ফেব্রিক যখন ফিনিশ হচ্ছে তখন আপনি মেজারমেন্ট দিয়ে ডায়াটা মেপে নিলেন। ধরুন ডায়াটা আমি পেলাম 60 ইঞ্চি। একইভাবে আপনার আউটপুট যেখানে হচ্ছে ওইখান থেকে আপনি জিএসএমটা মেপে নিলেন। ধরুন জিএসএম পেলাম, আফটার জিএসএম পেলাম 150, 150। তো জিএসএমের একক আমরা জানি গ্রাম পার স্কোয়ার মিটার। আমরা কিন্তু ইউনিটও আলোচনা করব। স্পিড, ধরুন ওই টাইমে মেশিন স্পিড ছিল 30 মিটার। এখন আমরা দেখি 60 ইঞ্চিকে আমরা মিটারে নিয়ে যাব। তো আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তো আমরা 60 ইঞ্চিকে 39.37 দ্বারা ভাগ করলে হয়ে যাবে, এটা হলো মিটার হয়ে গেলো। ইঞ্চি থেকে মিটার কিন্তু ট্রান্সফার করলাম। 150 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করব। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা ভাগ করলে গ্রামটা কেজি হয়ে গেল, আর নিচে থাকলো আমার মিটার স্কোয়ার ইন্টু 30 মিটার। এখন দেখুন ফিগারে কী দাঁড়ালো, 60 থাকলো ইন্টু 150, ভ্যালুগুলো আগে লিখি, ইন্টু 30, একক মিটার ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কেজি ডিভাইড বাই 39.37 ইন্টু 1000 মিটার স্কোয়ার। এখন এই যে মিটার স্কোয়ার বাদ যাবে,
ক্যালকুলেশন করলে তাহলে এখন কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা প্রথম যে দেখাছিলাম কীভাবে 39.37 আসলো এবং 1000 কীভাবে আসলো, কীভাবে আমরা ভাগ করলাম এবং এককও কীভাবে কেজিতে কনভার্ট হলো। এই ক্যালকুলেশন করলে আমার আসবে এখানে 6.85 কেজি পার মিনিট। এটা হলো পার মিনিট। পার মিনিটে আপনি প্রোডাকশন পাচ্ছেন 6.85 কেজি। এখন যদি আপনি ঘন্টাতে ক্যালকুলেশন করেন তাহলে 60 দ্বারা গুণ করে দিবেন। 60 দ্বারা গুণ করলে আপনার প্রোডাকশন আসবে 411 কেজি। 1 মিনিটে আপনি প্রোডাকশন পেলেন 6.85 কেজি এবং 1 ঘন্টাতে প্রোডাকশন পেলেন 401 কেজি। যেহেতু ফিনিশিং 8 ঘন্টা চলে, ফার্স্ট শিফটে যদি ধরেন তাহলে 8 দ্বারা গুণ করেন তাহলে আপনি প্রোডাকশন পাচ্ছেন 3 টন 291 কেজি। মানে ফার্স্ট শিফটে আপনি এক্সটেন্ডার মেশিন থেকে প্রোডাকশন পেলেন 3 টন 291 কেজি। এভাবে আমরা ফর্মুলা দিয়ে প্রোডাকশানটা ক্যালকুলেশন করতে পারি। এখন আমি একটা ইউনিট আলোচনা করলাম, অন্যভাবে কিন্তু ক্যালকুলেশন করা যায়, অন্য ইউনিট দিয়েও ক্যালকুলেশন করা যায়, সেটা এখন একটা আলোচনা করি। চলুন এবার আরেকটা ইউনিট দিয়ে একইভাবে ক্যালকুলেশন করে দেখি। এখানে আমরা ইঞ্চি থেকে মিটারে নিয়ে গেছিলাম, এবার আমরা ইঞ্চি থেকে সেন্টিমিটারে নেব, সেন্টিমিটার থেকে মিটারে নেব, ওইভাবেও করা যায়। ধরুন কিভাবে, এখানে 60 ইঞ্চি আছে, 60 ইঞ্চিকে আমি নিয়ে যাব 2.54 সেন্টিমিটার, কারণ আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে ইঞ্চি থেকে আমি সেন্টিমিটার নিয়ে গেলাম, বাকিগুলো ঠিক থাকলো। 150 গ্রাম ডিভাইড বাই মিটার স্কোয়ার ইন্টু 30 মিটার। 60 সেন্টিমিটারকে এখন আমরা আবার নিয়ে যাব মিটারে, ডিভাইড বাই 100, এটা হয়ে গেল মিটার, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 100 আর এখানে আমরা গ্রামকে, এই যে গ্রামকে যেভাবে কেজিতে কনভার্ট করলাম 1000 দ্বারা ভাগ করে, উপরে তাহলে থাকলো মিটার 150, এটা কেজি হয়ে গেল, ইন্টু 30 মিটার হয়ে গেল। আর নিচে থাকলো মিটার স্কোয়ার একক। তাহলে একইভাবে মিটার স্কোয়ার বাদ যাবে, এটাকে ভাগ করলে সে একই জিনিসে আসবে 6.85 কেজি পার মিনিট। তাহলে আমরা দুইটা একক নিয়ে ক্যালকুলেশন করছিলাম, একটা হলো ইঞ্চি থেকে সরাসরি মিটারে নিয়ে গেলাম, আরেকটা একক হলো ইঞ্চি থেকে প্রথম সেন্টিমিটার নিয়ে গেলাম 2.54 দ্বারা ভাগ করে, সেন্টিমিটারকে আবার 100 দ্বারা ভাগ করে মিটারে নিয়ে গেলাম। এই দুইটা ইউনিটকে কনসিডার করে আমরা স্ট্যান্ডার্ড মেশিনে প্রোডাকশন ক্যালকুলেশন করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধু, এতক্ষণ আমরা 1 থেকে 4টা ফর্মুলা নিয়ে আলোচনা করলাম ফিনিশিং সেকশানে। আর দুইটা আছে রিপ্রসেস পার্সেন্টেজ আর এফটি পার্সেন্টেজ, সাথে আমি আরও যোগ করব। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখে এই দুইটা টার্ম আজকে আলোচনা করলাম না। নেক্সট ভিডিওতে এই দুইটার সাথে আরও কিছু ক্যালকুলেশান যেটা ফিনিশিং রিলেটেড ওগুলো নিয়ে আসবো। তো বন্ধু, আজকে আর নয়, আশা করি আজকে যে টেক্সটাইল ক্যালকুলেশন ফিনিশিংয়ে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেগুলো আপনি বুঝতে পেরেছেন, আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগাতে পারবেন। থ্যাংক ইউ বন্ধু। নেক্সট ভিডিও আবার আসবো আমরা পার্ট 5 নিয়ে, ওইখানে এই দুইটা সহ আরও কিছু ক্যালকুলেশন নিয়ে আমরা হাজির হব। থ্যাংক ইউ বন্ধু।